সময় আপনার ধারণা থাকতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে ফসলগুলো আছে আমরা যেগুলো সিলেকশন রাখছি এখানে, যেগুলো মোটামুটি এই মুহূর্তে অ্যাভেলেবেল প্রাইসটাও আপনার মোটামুটি পাওয়া যাবে। তো ক্যাপসিকামের অ্যাভারেজ দাম এখন মোটামুটি 100 টাকার মতো আছে, আর সামার সিজনে করলে এটা প্রায় 300 টাকা 400 টাকা পর্যন্ত যাবে। সেক্ষেত্রে পলি শেড দিয়ে করতে হবে, মালচিং তো মাস্ট, পলি শেড দিয়ে করতে হবে উপরে। হ্যাঁ, আরেকটা হচ্ছে আপনার মরিচের যে বিষয়টা, মরিচের কিন্তু একটা সারা বছর কিন্তু একটা প্রাইস থাকে। হ্যাঁ, জি জি জি। তো সারা বছর মরিচের প্রাইসটা কিন্তু একটা স্টেবল থাকে। আর টমেটোর ক্ষেত্রে টমেটো আপনার জানুয়ারি মাসের শেষ দিকে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি দামটা একটু কম থাকে, তাছাড়া আপনার সারা বছরই টমেটোর একটা দাম পাবেন। আর গ্রীষ্মকালীন টমেটোর ক্ষেত্রে আপনারা হচ্ছে গ্রীষ্মকালীন টমেটোর জাত যেগুলো আছে সেইগুলো সিলেকশন করবেন, অথবা গ্রাফটিংয়ের চারা করবেন। শীতকালের চারা যদি আপনার গ্রীষ্মকালে করেন অনেক সময় আপনার মাটির যেই টেম্পারেচার থাকে আপনার হিটটা না নিতে পারে। এই জন্য শীতকালীন টমেটো এবং গ্রীষ্মকালীন টমেটো আবাদের ক্ষেত্রে জাত নির্বাচনটা করবেন। আর এখানে আপনার অফ সিজন তরমুজের ক্ষেত্রে আছে আমাদের যে রাজীব এবার করেছে, আরও আমাদের 4-5টা জায়গায় পয়েন্টে হয়েছে। এটার ভ্যালু আস্তে আস্তে মানুষ বুঝতেছে, একটা অফ সিজনের নতুন ফসল আসতেছে, সুতরাং এই জিনিসটা আপনারা আবাদ করতে পারেন। তাছাড়া আপনার লাউ 12 মাস করতে পারেন, চাল কুমড়া করতে পারেন। বিটরুট সালাদ হিসাবে এটি এক্সিলেন্ট একটি সুপার ফুড হিসাবে ইতিমধ্যে এটা খুব বিভিন্ন মিডিয়ার মাধ্যমে মানুষের মুখে মুখে কিন্তু প্রচলিত হয়ে গেছে। বিভিন্ন রোগের উপশম হিসাবে বিটরুট কিন্তু খুব ভালো একটা খাবার, সুতরাং এটাও সারা বছর বিটরুট করা যায়। যদি গত বছর আমরা রবি মৌসুমে করছি, এবং সারা বছর বিটরুট করা যাচ্ছে। বিটরুট আপনারা আবাদ করতে পারেন। অর্থাৎ একটা জমিতে ধরেন আপনার একটা 10 বিঘার একটা প্রজেক্ট, এই প্রজেক্টে 4 থেকে 5 ধরনের ফসল রাখবেন। সিঙ্গেল ফসল না রেখে তাহলে আপনার মার্কেটে আপনি সকল ধরনের প্রাইসের একটা অ্যাভারেজ দাম পাবেন, তাহলে আপনার ওটা প্রোডাক্টিভিটি লাভ হবে। তারপর আমাদের কুলের এখানে আছে, কুল একটা খুব দ্রুত সময়ে কুল আপনাকে ফলন দেবে। আমাদের গোল্ডেন এইট আমাদের যে উদ্যোক্তা ভাই বলেছেন, গোল্ডেন এইটা ওটা অল্প সময় 6 মাসের মধ্যে আপনার ফলন দিচ্ছে। আচ্ছা, আমি এখানে যে জিনিসটা আপনাদেরকে এনশিওর করার জন্য এখানে দাঁড় করিয়েছি সেটা হচ্ছে এখানে কিছু রাসায়নিক সার আছে না, কোন সারের কোন কাজ জানেন তো নাকি? সবাই জানেন তো। কিন্তু আপনারা যে এখানে আমরা একটা নতুন করছি ডলুচুন যে জিনিসটা, এইটা আমরা নবীনগরে এই বছর প্রথম ট্রায়াল দিচ্ছি। আপনারা সবাই জানেন ডলুচুন এর আগে হয়তো বিক্ষিপ্তভাবে কেউ দিচ্ছে কিনা আমি জানি না, বাট আমরা কমার্শিয়ালি আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি, ডিলারদেরকে উদ্বুদ্ধ করছি ডলুচুন রাখার জন্য। অনেক ডিলার আগ্রহ প্রকাশ করেছে। ডলুচুনটা কেন প্রয়োজন, যেই কথাটা বলেছিলাম যে আমাদের 60-এর দশকের পরে যখন গ্রিন রেভলিউশনের ডাক আসলো, মানুষ রাসায়নিক সারে আস্তে আস্তে অভ্যস্ত হলো। তো এতটাই অভ্যস্ত হলো যে যেই পরিমাণ সার প্রয়োজন তার চেয়ে বেশি পরিমাণ সার আমরা দেওয়া শিখে গেলাম। সারের ক্ষেত্রে একটা নিয়ম আছে যে ইউরিয়া সারটা দিতে হয় পরে, এমওপি, ডিএপি, জিপসাম, দস্তা এগুলো দিতে হয় আগে, কারণ এই সারগুলো অ্যাকশানও থাকে দীর্ঘদিন। টিএসপি, এমওপি সারের অ্যাকশান আপনার 3 মাস থেকে 6 মাস পর্যন্ত থাকে। অর্থাৎ এই বছর আপনি যেই পরিমাণ টিএসপি এবং ডিইপি বা ড্যাপ দিয়েছেন, পরের মৌসুমে এটা কমিয়ে দেন, গাছের অ্যাকশান কিন্তু ধীরে ধীরে মাটি থেকে সে নিবে। তো অতিরিক্ত রাসায়নিক সার যেটা আমরা দিয়েছি, দেওয়ার কারণে মাটির যে পিএইচ মাত্রা যেটা 0 থেকে 14 পর্যন্ত নির্ধারণ করা হয়, সেটি যদি আপনার 7-এর নিচে নেমে যায় এটাকে বলা হয় অ্যাসিডিক সয়েল অথবা অম্লীয় মাটি। আবার 7-এর উপরে যদি চলে যায় তাহলে বলে ক্ষারীয় মাটি। কিন্তু ফসলের জন্য অ্যাসিড এবং ক্ষারীয় দুইটা ব্যালেন্স থাকতে হয়। দুইটা ব্যালেন্স থাকতে গেলে আমাদেরকে জৈব সার প্রয়োগ জমিতে যদি দেন বিঘাতে 300 কেজি, তাহলে এটা অধিক ক্ষারীয়টাকে নিয়ন্ত্রণ করবে। জৈব সারের কাজটা কি, অধিক ক্ষারীয়টাকে নিয়ন্ত্রণ করবে, পাশাপাশি অর্গানিজম তো বৃদ্ধি করবেই। আর ডলুচুনের কাজটা হচ্ছে অধিক অম্লীয়, অর্থাৎ পিএইচ যদি 7-এর নিচে নেমে 5-এর নিচে নেমে যায়, এটাকে ব্যালেন্স করে 5.5-এর উপরে নিয়ে আসার কাজটা করবে কে? ডলুচুন। তাহলে ডলুচুনের কাজ হচ্ছে অ্যাসিডটা কমিয়ে ব্যালেন্স করা, আর আপনার হচ্ছে জৈব সারের কাজ হচ্ছে ক্ষারীয়টাকে কমিয়ে ব্যালেন্স করা। তাহলে জমিতে যদি আপনার জৈব সার এবং ডলুচুন থাকে তাহলে এই মাটিটা হবে সর্বোৎকৃষ্ট মাটি। তাহলে জৈব সারের ক্ষেত্রে আপনার মোটামুটি 8 থেকে 10 কেজি প্রতি শতক জমিতে, আর ডলুচুনের ক্ষেত্রে 4 কেজি প্রতি শতক জমিতে। হ্যাঁ, 4 কেজি প্রতি শতক জমিতে, ঠিক আছে? তাহলে 120 কেজি এক কানি জমিতে। এবং এই সারটা আপনার দিবেন হচ্ছে 3 বছরে একবার, এবং দেওয়ার জন্য টাইমটা হচ্ছে এই যে অক্টোবর নভেম্বর যখন বৃষ্টি বদল শেষ হয়ে যায়, জমি যখন চাষ 10 দিলেন তখন দিবেন। ডলুচুন প্রয়োগ করার পরে মিনিমাম আপনার হচ্ছে 10 থেকে 12 দিন অন্য কোনো সার দেওয়া যাবে না।
10 থেকে 12 দিন অন্যান্য কোনো সার দেওয়া যাবে না, শুধুমাত্র ডলুচুন প্রয়োগ করবেন। তারপর জমিটা যখন 10-12 দিন পরে প্রস্তুত করবেন তখন আপনারা অন্যান্য সার দেবেন। আর এখানে ইউরিয়া, টিএসপি, ডিএপি, এমওপি অনেক ধরনের সার আছে। দেখেন এই যে টিএসপি, এটাও টিএসপি লেখা কি চায়না, তারপরে আপনার এখানে টিএসপি লেখা সৌদি আরব। আমরা কিন্তু কৃষকরা কিন্তু যায় কিন্তু পছন্দের সার খোঁজে, যেই কোনো টিএসপি মানে টিএসপি। এখানে গাছের জন্য 48% কি আছে, ফসফরাস আছে। গাছ কি চিনে, 48% ফসফরাস চিনে। গাছ সৌদি আরবও চিনে না, চায়নাও চিনে না। কারণ টিএসপি কেনার সময় আপনারা এই জিনিসটা যদি মনে করেন না খুঁজেন তাহলে আপনার ইনশাল্লাহ সমস্যা হওয়ার কথা না। তারপরে আপনার যে ইয়ে আছে, যে ডিএপি আছে, ডিএপি আর টিএসপির কাজ কিন্তু এক। ডিএপি এবং টিএসপির কাজ এক। ডিএপির নাম হচ্ছে ডাই অ্যামোনিয়াম ফসফেট। ফসফেট মানে ফসফরাস 48%, আর অ্যামোনিয়া মানে ইউরিয়া। উল্টা এখানে 18% নাইট্রোজেন আছে। অর্থাৎ 1 কেজি ডিএপি সার যদি আপনি কিনেন তাহলে 1 কেজি টিএসপির কাজ করবে। 1 কেজি ডিএপি কিনলে 1 কেজি টিএসপির কাজ করবে, পাশাপাশি 400 গ্রাম ইউরিয়ার কাজ করবে। বিষয়টা বোঝা গেছে? তাহলে কোনটা আপনার জন্য ভালো হবে? ডিএপিটা ভালো হবে। তখন আপনারা টিএসপি কেনার জন্য হিরিক না লাগিয়ে মার্কেটে যে ডিএপি থাকলে সরকারি মূল্যে ডিএপিটি আপনারা কিনবেন। তাহলে আপনার হচ্ছে ডিলারও আপনাদের কাছ থেকে খুব একটা দাম বেশি নেওয়ার চান্স পাবে না, কারণ ডিএপি অসংখ্য বরাদ্দ আসে। আর আরেকটা মেসেজ হচ্ছে আপনার এই জৈব সার যখন ট্রাইকোডার্মা যখন প্রয়োগ করবেন, ট্রাইকোডার্মা জৈব সার প্রয়োগ করলে তো ওই সময় কীটনাশকটা দিয়েন না, এটা খেয়াল রাখতে হবে। কীটনাশক দিতে হবে, কারণ ট্রাইকোডার্মা একদম জীবাণু, সে যদি মারা যায় তাহলে তার প্রোডাকশনটা আপনার হলো না। ট্রাইকোডার্মা দেওয়া 3 থেকে 4 দিন পরে আপনার হচ্ছে দিবেন। আরেকটা মেসেজ হচ্ছে আপনার দস্তা এবং ডিএপি একসাথে দেওয়া যাবে না। এটা আপনারা জানেন তো নাকি? জানেন এটা কেন দেওয়া যাবে না একসাথে? হ্যাঁ, দস্তা এবং ডিএপি বা টিএসপি একসাথে দেওয়া যাবে না, কারণ একসাথে দিলে এদের মধ্যে একটা রাসায়নিক বিক্রিয়া হয়, ফিক্সড হয়ে যায়। ফিক্সড হয়ে গেলে টিএসপি বা ডিএপি দিলাম কি জন্য? ফসফরাসের জন্য দিলাম, সেটাও যাচ্ছে না। আবার দস্তা দিলাম জিঙ্ক, সেটাও যাচ্ছে না। এই জন্য টিএসপি ডিএপি প্রয়োগ করার 48 ঘন্টা অথবা 72 ঘন্টা, 2 থেকে 3 দিন পরে আপনি দস্তা দিবেন, তাহলে এখানে ফাংশনটা ভালো হবে। আর জিপসাম সারটা কোথায়? জিপসামটা, হ্যাঁ জিপসাম সার, এইটা কিন্তু একটা উপকারিতা আছে। এখানে 2টা খাবার থাকে, একটা থাকে ক্যালসিয়াম, একটা থাকে সালফার। কি থাকে? ক্যালসিয়াম এবং সালফার। তো মাটিতে কতগুলো খাবার লাগে দেখাইছি না? অনেক খাবার লাগে, সব খাবারের সোর্স তো আপনি দিতে পারতেছেন না। তো জিপসাম সার ব্যবহার করলে মাটির স্বাস্থ্য যেমন ভালো থাকবে, ক্যালসিয়ামটা মাটির আর পিএইচটাকে আপনার নিয়ন্ত্রণ করবে, আর পাশাপাশি সালফার গাছের দানা গঠনে, অত সরিষা, বাদাম, তারপরে ধান, এগুলো যে দানা গঠনে, দানার যে পরিপুষ্টতা গঠনে এই জিপসাম একটা ভালো রোল প্লে করে। জিপসামের ডোজ খুব একটা বেশি লাগে না, কানিপতি 20 কেজি দিলে যথেষ্ট। কয় কেজি? কানিপতি 20 কেজি যথেষ্ট। এটা প্রতি মৌসুমে দিবেন। তাহলে এই সারটা ইউরিয়া, টিএসপি, এমওপি ডেপ্থ আপনার চিনে নিই, পাশাপাশি জিপসাম সারটা ব্যবহারটা শিখবেন। এটা দামও খুব বেশি না, আপনার হচ্ছে যে আপনার বিভিন্ন কোম্পানির আছে, এগুলো তো 20 টাকা 25 টাকা নেয়। এবং একটা নোয়াপাড়া ট্রেডার্সের একটা জিপসাম শাপলা নামে একটা বিক্রি করে, নবীনগরে অনেক ডিলাররা রাখে, এটা 10 টাকা 12 টাকা কেজি বিক্রি করে। তো এটা আপনারা সকল ফসলেই 15 থেকে 20 কেজি যদি জিপসাম ব্যবহার করেন তাহলে গাছের গ্রোথ ভালো হবে, পাশাপাশি আপনার রোগবালাইও অনেকটা কম হবে। আর তাহলে কথাগুলো কি বললাম, ইউরিয়া সারটা ছাড়া আর কোনো সার উপরি প্রয়োগ করা যাবে না। শুধুমাত্র ইউরিয়াটা কি করতে হবে? উপরি প্রয়োগ করতে হবে। বা ডিপি, টিএসপি, এমওপি, দস্তা এগুলা উপরি প্রয়োগ করা যাবে না। এগুলো উপরি প্রয়োগ করলে গাছে কোনো ফাংশন হয় না। আর টিএসপি, ডিপি, এমওপি এতদিন যেই মাত্রায় দিয়েছেন, আমার রিকোয়েস্ট থাকবে এই ট্রেনিং শেষে মাত্রাটা একটু কমাই দেন, কারণ এটা মিনিমাম 3 মাস থেকে 6 মাস পর্যন্ত মেয়াদ থাকে। আর ইউরিয়া ডোজের অ্যাকশন থাকে 15 থেকে 17 দিন। এই জন্য ইউরিয়াটা একাধিক কিস্তিতে দেওয়া লাগে। বিষয়টা ক্লিয়ার? আর ডলুচুন কয়বার দিতে হবে? 3 বছরে এক বছর, 3 বছরে একবার, 3 বছরে একবার। এবং দেওয়ার পরে কতদিন অন্য সার বা ধান লাগানো যাবে না, সবজি লাগানো যাবে না? 10 থেকে 12 দিন অন্য শাকসবজি বা ধান, সার কিছুই দেওয়া যাবে না। তো মোটামুটি এইগুলাই। আর দস্তা এগুলো আপনারা চিনেন। আর ট্রাইকোডার্মা যেটা আপনাদেরকে সবুজ দেখালাম, এই যে পাউডারটা, হ্যাঁ ট্রাইকোডার্মা, এখানে মূলত আপনার হচ্ছে কার্বোহাইড্রেট আছে,
এখানে ট্রাইকোডার্মা পাউডারটা মিশিয়ে প্রসেস করে তৈরি করা হয়। এখানে অল্প পরিমাণ ট্রাইকোডার্মা যখন ছিটাই দিবেন যে গোবরে, সেই গোবর থেকে যেই নির্যাসটা বের হবে এটাকে কি বলে? ট্রাইকোলিচেট। এই ট্রাইকোলিচেটটা যদি বোতলে করে আবার পরবর্তীতে গোবরে দিয়ে দেন তাহলে এই পাউডারটা আর কিনা লাগবে না। বুঝা গেছে? পাউডারটা কিনা লাগবে না, কারণ আমি বলছি 1 ফুটা পানি থেকে অসংখ্য জীবাণু বের হচ্ছে। সুতরাং 1 বোতল ট্রাইকোডার্মা লিচেট মানে কি পরিমাণ ট্রাইকোডার্মা আছে, তাহলে এটা পরবর্তী ট্রাইকোডার্মা সারের সাথে দিতে পারবেন। পাশাপাশি কি করতে পারবেন? আপনারা হচ্ছে ওই যে গাছের ফলিয়ার স্প্রে, পাতা স্প্রে করতে পারবেন। ইউরিয়া না, পাতা স্প্রে যে বালানাশকের কাজ করবে। তো আশা করি আপনারা কিছু বিষয়টা বুঝতে পারছেন। আর কৃষিতে জমি নির্বাচন করার সময় কোন জমি নির্বাচন করতে হবে? রাস্তার পাশে উঁচু জমি যেখানে 3 ফসল করা যায়। তার বিনিয়োগ করলেন, বর্ষা আসেন ডুবাই গেল, তো হবে না। এই হচ্ছে আমার আলোচনা সামারি, নাকি বিষয়টা বুঝছেন তো নাকি? ওকে। কিভাবে চেক মানে কোথায় চেক করে দেন?